কখনো মনে হয় যে আমাদের চারিদিকে ঘটে যাওয়া ঘটনাগুলো যেন আমাদেরকে ভেতর থেকে অনেক পাল্টে দেয়। সত্যি বলতে, কিছু মানুষের চলে যাওয়া, থাকা থেকে না থাকা হয়ে যাওয়া বড় একটা রেখাপাত করে বেরিয়ে যায় আমাদের মনের ওপর দিয়ে। সেই রেখাপাত যদি দুঃখের হয়, তবে যতই সেইটাকে চাপো না কেন, সেইটা ঠিক মাথা উঁচিয়ে দাঁড়াবে এবং আমাদের কমজোর করে দেবে। যাই হোক, আজ সকাল থেকে মনটা বড়ই দুঃখে ভরা ছিল। তার কারণ হলো, আমার লেখা শেষ গল্পটা কয়েকদিন আগে ছেপে বেরিয়েছে আমার বন্ধু শার্লক হোমসের শেষ কীর্তি। আজও ভুলে যেতে পারিনি শার্লকের ওই রাইকেনবার্গ ফলের কাছে পাথরে গোজা চিঠির কথা। মাই ডিয়ার ওয়াটসন, আমার চিঠিটা খুঁজে পেয়েছো মানে আমি আর এই জগতে নেই। মরিয়ার্টির সাথে যেদিন লড়াইয়ে নেমেছিলাম, সেই দিনই আমার ভবলীলা নির্ণয় করে দিয়েছিলেন ঈশ্বর। কিন্তু আমি কথা দিয়েছিলাম, ওর মতো কীটকে আমি নরকেই ফেরত পাঠাবো। আপাতত মরিয়ার্টি রাইকেনবার্গ ফলের ধারে দাঁড়িয়ে রয়েছে আমার অপেক্ষায়। ওর ওই মৃত ব্যক্তির মতো ঠান্ডা দুটো চোখ স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে পড়তে থাকা ঝর্ণার জলের দিকে। আজ আমি যদি ওকে থামাতে পারি, জানবে তোমার এই বন্ধু অনেক বড় এক শয়তানকে আটকেছে এই দুনিয়াকে ধ্বংস করার হাত থেকে। তোমাকে শুধু এইটুকু বলার, আমি এতগুলো বছর অনেক সুখে থেকেছি জানো। হেন কোনো কেস নেই যেখানে তুমি যেতে চাওনি আমার সঙ্গে। সেই ডেভিলস ফুড রহস্যতে আমার প্রাণও বাঁচিয়েছিলে তুমি। সারা জীবন তোমার মতো মানুষের ঋণ আমি শোধ করতে পারবো না, পারিনি হয়তো। ভালো থেকো ওয়াটসন, গুড বাই। সেই শেষ ওর থেকে চিঠি পাওয়া। ওর কথাগুলো পড়ে আমার বুকের ভেতরটা যেন ডুকরে কেঁদে উঠেছিল সেই দিন। হোমস আর নেই। রাইকেনবার্গের কাছে গিয়ে অনেক চিল্লিয়েছিলাম হোমস হোমস বলে, কিন্তু না, কোনো সাড়া পায়নি তার। তাই সেই দিন নির্ণয় নিয়েছিলাম যে আমার বন্ধুর কীর্তির ব্যাপারে মানুষকে জানাবো। নমস্কার, আমি শ্বেতাংশু, আর আপনারা শুনছেন চলো গল্প শুনি। আজকের গল্প স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমসের গল্প দ্য অ্যাডভেঞ্চার অফ এমটি হাউস অবলম্বনে দ্য রিটার্ন অফ শার্লক হোমস। স্যার আর্থার কনান ডয়েলের জন্ম 1859 সালে এডিনবার্গ, স্কটল্যান্ডে। তার সৃষ্টি শার্লক হোমস এক ক্ষুরধার মস্তিষ্কের চরিত্র আজ বিশ্ববিখ্যাত। 1887 সালে প্রথম গল্প আ স্টাডি ইন স্কারলেট দিয়ে শুরু হয় শার্লকের পথ চলা, আর বাকিটা ইতিহাস। আজকের গল্পে শার্লকের ভূমিকায় সৌপর্ণ, কর্নেল সেবাস্টিয়ান মোরান এবং লেস্ট্রাডের চরিত্রে আছে শুভদীপ, এবং ওয়াটসনের ভূমিকায় আমি শ্বেতাংশু। তাহলে চলো গল্প শুনি। শুরু হচ্ছে দ্য রিটার্ন অফ শার্লক হোমস। বর্তমানে লন্ডনে খুন রাহাজানির কেস প্রচুর বেড়েছে। সত্যি বলতে, শার্লকের অভাব মনে হয় আমি শুধু না, পুরো লন্ডন অনুভব করতে পারছে। স্কটল্যান্ড ইয়ার্ডও বুঝতে পারছে না কিভাবে তারা সামাল দেবে এত বড় গন্ডগোলটা। এই টালমাটাল অবস্থায় হঠাৎ করে অনারেবল রোনাল্ড অ্যাডায়ার খুন হয়ে গেলেন। অনারেবল রোনাল্ড অ্যাডায়ার ছিলেন শৌখিন সমাজের এক গণ্যমান্য ব্যক্তি, তবে যেভাবে তিনি খুন হলেন সেটা সাধারণ বুদ্ধি দিয়ে নির্ণয় করা যায় না। পার্ক লেনে রোনাল্ড থাকতেন নিজের বৃদ্ধা মা এবং বোনকে নিয়ে। সমাজের গণ্যমান্য জায়গায় ঘোরাফেরা ছিল রোনাল্ডের, তবে এই কারণে
তার মধ্যে কোনো দুর্ব্যবহারের ইঙ্গিত ছিল না। পুরো লন্ডনে সবাই জানত রোনাল্ড খুবই সীমিত এবং শান্ত জীবন কাটাতেন, কিন্তু শেষ পর্যন্ত তার কপালে জুটল এক অদ্ভুত মৃত্যু। 30শে মার্চ রাত 10টায় সে তাস খেলে বাড়ি ফেরে আর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে। বাড়ির পরিচালক শুনেছে রোনাল্ডকে বাড়ি ফিরতে। রাত 11:20 তার মা আর বোন ফিরে আসেন। মা ছেলেকে শুভরাত্রি বলবে বলে উপরে উঠে যান এবং দরজা ধাক্কাতে কোনো সাড়া পান না। তখন চেঁচামেচি জুড়ে দেওয়াতে সবাই এসে দরজা ভেঙে দেখে রোনাল্ড পড়ে আছে টেবিলের পাশে, মাথা ফুঁড়ে গেছে বুলেট। আমি গেছিলাম পরের দিন সকালে আর জায়গাটাকে পর্যবেক্ষণ করলাম ভালো করে, তবে সুরাহা কিছুই করতে পারলাম না। ঘরের দরজা জানলা বন্ধ ছিল, কিন্তু তার সত্ত্বেও কি করে রোনাল্ডকে হত্যা করলো খুনি? এত সমস্যার মধ্যে দেখলাম স্কটল্যান্ড ইয়ার্ড থেকে একজন ডিটেকটিভ হায়ার করেছে, যে দাবি করছে রোনাল্ডকে নাকি ঘরের ভেতরে গুলি করে মারা হয়েছে। কিন্তু সেইটা কি করে সম্ভব? ঘরের জানলা দরজা সব বন্ধ ছিল, তাহলে আততায়ী ঘরে ঢুকলো কি করে? ভালো লাগছিল না কিছুই। আমি বাইরে রাস্তায় বেরিয়ে এলাম এবং আনমনা হয়ে হাঁটছি। হঠাৎ করে এক বয়স্ক লোকের সাথে লাগলো জোর ধাক্কা। যত সব ননসেন্স লোক। হ্যাঁ, আর হাত থেকে তার বইগুলো মাটিতে পড়ে গেল। মাপচে তুলতে গেলাম, কিন্তু বাবা কি দেমাগ! বাড়ি ফিরে এসে নিজের স্টাডিতে ঢুকে ফায়ারপ্লেসের আগুনটাকে একটু উস্কে দিয়ে চেয়ারে বসলাম। ভাবতে লাগলাম যে কেসটা কোন দিকে এগোচ্ছে আর অ্যাডের কিভাবে মরে থাকতে পারেন। হঠাৎ করে আমার চাকর এসে জানালো যে কে না কে বুড়ো নাকি আমার সাথে দেখা করতে এসেছে। আমি সামনে পড়ে থাকা নভেলটাকে হাতে নিয়ে আসতে বললাম। কিছুক্ষণ বাদে যিনি এলেন তাকে দেখে আমি বড়ই অবাক হলাম। আরে, এ তো সেই বুড়োটা। তিনি বললেন, আমাকে দেখে বেজায় অবাক হয়ে গেলেন দেখছি। কিছু মনে করবেন না স্যার, বিবেকের কামড় সইতে না পেরে আসতে হলো আমায়। আপনার পিছু পিছু আসছিলাম আমি। আপনাকে এ বাড়িতে ঢুকে পড়তে দেখে ভাবলাম আমার রুক্ষ ব্যবহারে যেন কিছু না মনে করেন সেই কথা বলে যাই। আপনার উপর মোটেই রাগ করিনি আমি, বরং বইগুলো তুলে দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা। আমি আপনারই প্রতিবেশী। চার্চ স্ট্রিটের মোড়ে আমার বইয়ের দোকানটা হয়তো আপনি দেখে থাকবেন। আপনার সঙ্গে আলাপ করে সত্যিই খুশি হলাম স্যার। আপনারও হয়তো বই কেনার বাতিক থাকতে পারে। এই দেখুন না, ব্রিটিশ বার্ড, ক্যাটালাস আর হোলি ওয়ার প্রতিখানায় বাড়িতে রাখার মতো। 5খানা বই দিয়ে আপনার দ্বিতীয় সেলফের ওই ফাঁকটা ভরাট করে ফেলতে পারেন। বড়ই নোংরা লাগছে, কি বলেন স্যার? এই কথা শুনে তো আমি চমকে গেলাম। পেছনে ঘুরে আরো বেশি চমকে গেলাম। দেখি আমার দিকে টেবিলের কোণা ধরে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং শেরলক হোমস। আমি জ্ঞান হারিয়ে জ্ঞান ফিরতে মুখে ব্র্যান্ডির স্বাদ পেলাম। ফ্লাস্ক হাতে ঝুঁকে বসেছিল আমার চেয়ারে শেরলক হোমস। ও বলে উঠল, মাই ডিয়ার ওয়াটসন, আমার ঘাট হয়েছে, ক্ষমা করো আমায়। তুমি যে এইরকম শখ পাবে তা আমি সত্যিই কল্পনা করতে পারিনি। উঠে বসে সজোরে ওর হাত ধরে বললাম, হোমস, সত্যি তুমি বেঁচে আছো? শেষ অবধি তুমি পড়ে যাওনি সেই ভয়ঙ্কর খাত থেকে? আরে সবুর করো, সবুর করো। এসব কথা আলোচনা করার মতো অবস্থায় আছো তো? উফ, আবির্ভাবটা এতটা নাটকীয় না করলেই হতো। তুমি যে এমন বড় জোরালো শখ পাবে আমি সেটা কল্পনাই করতে পারিনি। বড় জোরালো শখ দিয়ে ফেলেছি তোমায়। আরে না, আমি ঠিক আছি, কিন্তু আমি যে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। সত্যি তুমি? আমার উল্টো দিকে হোমস বসল আর সেই পুরনো কায়দায় একটা ভালো সিগারেট ধরালো।
তার শরীরটা আগের চাইতে একটু রোগা হয়েছে। বুঝলাম এই কদিনে তার পক্ষে খুব একটা ভালো জীবনযাপন করা সম্ভব হয়ে ওঠেনি। সে বলল, গায়ে দিয়ে বসে বাঁচলাম ওয়াটসন। লম্বা মানুষের পক্ষে পুরো 1 ফুট ছেটে ফেলে ঘন্টার পর ঘন্টা অভিনয় করে যাওয়া বড় সোজা কথা নয়। যাক ভাই, তোমার সাহায্য আমার এখন দরকার। আজ রাতেই অত্যন্ত কঠিন আর বিপজ্জনক অভিযানে তোমাকে পাশে না পেলে আমার হচ্ছে না। কাজটা শেষ হলে সমস্ত কিছু খুলে বলাই ভালো হবে, কি বলো? তবে শেরলক, আমার মাথায় যে অনেকগুলো প্রশ্ন চলছে। আচ্ছা বেশ, তার আগে বলো আজ রাতে আমার সঙ্গে আসছো তো? একদম হোমস, আই ওয়ন্ট মিস ইট ফর এনিথিং। উফ, বাস্তবে কি পুরনো দিনগুলো যেন আবার ফিরে এলো। যাবার আগে চটপট হাত চালিয়ে ডিনারটাও খেয়ে যেতে হবে। বেশ, তাহলে শুরু হোক খাদ প্রসঙ্গ। খাদ থেকে প্রাণ নিয়ে বেরিয়ে আসতে আমার খুব বেশি বেগ পেতে হয়নি ওয়াটসন। কারণটা জলের মতো সরল। কারণ খাদের ভেতর আমি কোনোদিন পড়িনি। খাদের মধ্যে পরনি তার মানে? না ওয়াটসন, কোনো দিনই না। তোমাকে যে চিরকুটটা লিখেছিলাম তাতেও কোনো মিথ্যা ছিল না। যে সরু পথটা বেয়ে নিরাপদ জায়গায় পৌঁছানো যায়, ঠিক তার মুখটাতে যখন পরলোকগত প্রফেসর মরিয়ার্টির শয়তান মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, তখন অবশ্য আমার বিন্দুমাত্র সন্দেহ ছিল না যে আমার লীলাখেলা শেষ হয়ে এসছে। লোকটার গ্র্যানাইট কঠিন ধূসর চোখে দেখলাম চাপা ফন্দির ঝিলিক। 2-4টে কথা বলার পর প্রফেসরের কাছ থেকে অনুমতি নিয়ে ছোট্ট চিরকুটটা লিখে ফেললাম। এই চিরকুটটাই তোমার হাতে পৌঁছেছিল। সিগারেটের বাক্স আর বেড়াবার ছড়িটা সমেত চিরকুটটা রেখে সরু পথ বরাবর এগিয়ে গেলাম। পিছু পিছু এলেন মরিয়ার্টি। পথের শেষে একেবারে খাদের কিনারায় পৌঁছে ঘুরে দাঁড়ালাম হাতের মুঠোয় প্রাণ নিয়ে। কোনো হাতিয়ার না নিয়ে সিধে আমার দিকে দৌড়ে এসে লম্বা লম্বা হাত দিয়ে আমায় চাপটে ধরলেন তিনি। তার খেল যে খতম হয়েছে তা মরিয়ার্টি ভালোভাবেই জানতেন, তাই যেন তেন প্রকারেণ প্রতিশোধ নেওয়াটাই ছিল তার মুখ্য উদ্দেশ্য। পড়ো হয়ে সেই সরু কিনারায় দাঁড়িয়ে কোনো রকমে তার ধাক্কা সামলিয়ে নিলাম আমি। তুমি তো জানোই আমি একটু বারিৎসু জানি। জাপানি কায়দায় কুস্তির এই বিশেষ ব্যবহার আমি কাজে লাগিয়েছি বহুবার। আমাকে জাপটে ধরার প্রায় সঙ্গে সঙ্গেই পড়ো হয়েও চট করে পিছলে বেরিয়ে গেলাম তার আলিঙ্গন থেকে। বিকট চিৎকার করে প্রফেসর কয়েক সেকেন্ড পাগলের মতো হাত ছুড়লেন, 2 হাতের আঙুল বেঁকিয়ে আঁকড়ে ধরলেন বাতাসে। কিন্তু এত চেষ্টা করেও দেহের সমতা ফিরিয়ে আনতে পারলেন না তিনি। তলিয়ে গেলেন নিচে। কিনারা থেকে মুখ বাড়িয়ে বহু দূর পর্যন্ত তাকে পড়তে দেখলাম। তারপর একটা পাথরে লেগে ঠিকরে গিয়ে ঝপাস করে তলিয়ে গেলেন জলের তলায়। আমি তো একেবারে হতবাক হয়ে গেলাম। বললাম, কিন্তু তোমার পায়ের ছাপ তো আমি দেখেছিলাম, 2 জোড়া পায়ের ছাপ, কিন্তু ফিরে আসারটা দেখিনি। ফিরেছিল ওয়াটসন, ফিরেছিল, তবে অন্য পথে। প্রফেসর অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের মতোই বুঝলাম দৈবের কৃপায় কি অসাধারণ সুযোগ এসে গেছে আমার হাতের মুঠোয়। আমাকে জমের দক্ষিণ দুয়ার দেখানোর শপথ যে মরিয়াটি একা করেননি তা আমি জানতাম। নেতার মৃত্যুতে অন্ততপক্ষে 3 জনের প্রতিশোধ স্পৃহা বহু গুণ বৃদ্ধি পেতে পারে। 3 জনের প্রত্যেকেই অত্যন্ত বিপজ্জনক প্রকৃতির মানুষ। এদের মধ্যে একজন না একজন আমাকে শেষ করবেই। আর যদি উল্টো দিক থেকে ভাবা যায়, অর্থাৎ দুনিয়ার সবাই যদি জানতে পারে এবং বিশ্বাস করে যে আমি পরলোকের পথে রওনা হয়েছি, তাহলে এই লোকগুলো আরও বেপরোয়াভাবে চলাফেরা করার চেষ্টা করবে। ফলে একদিন না একদিন আমি তাদের সাবার করবই, এবং 3 জনকে খতম করতে পারলেই দুনিয়াকে আবার জানিয়ে দেওয়া যাবে যে আমি মরিনি। এই সুন্দর ভুবনেই দিব্যি বেঁচে আছি আর 5 জনের মতো। মস্তিষ্কের কাজ যে কত দ্রুত হতে পারে তা বুঝলাম সেই দিন। কেননা আমার বিশ্বাস প্রফেসর মরিয়ার্টি রাইকেনবার্গ ফলের তলা পর্যন্ত পৌঁছানোর আগেই এতগুলো জিনিস আমার ভাবা শেষ হয়ে গিয়েছিল। দাঁড়িয়ে উঠে পেছনের পাথরের দেওয়াল পরীক্ষা করে দেখলাম। মাস কয়েক পরে এই দুর্ঘটনার ছবির মতো বিবরণ তোমার রচনায় পড়ে বেশ ইন্টারেস্টিং লেগেছিল। তুমি লিখেছিলে যে পাথরের দেওয়ালটা খাড়া উঠে গেছে, তবে কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে সত্যি নয়। কেননা পা রাখবার মতো ছোট ছোট জায়গা তো ছিলই, তাকের মতো খানিকটা পাথরও বেরিয়ে এসেছিল। পাহাড়টা এমনই খাড়াই যে আগাগোড়া বেয়ে ওঠা একেবারেই অসম্ভব। ঠিক তেমনই অসম্ভব ভিজে পথে পায়ের ছাপ না রেখে বেরিয়ে পড়া।
এরকম ক্ষেত্রে এর আগে আমি যা চালাকি করেছি তা করতেই পারতাম, অর্থাৎ স্রেফ পিছু হেঁটে বেরিয়ে যাওয়া। কিন্তু একই দিকে 3 জোড়া পায়ের ছাপ এগিয়ে যাওয়া দেখলেই চালাকি ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কাজেই সব দিক ভেবে দেখলাম পাহাড় বেয়ে ওপরে ওঠাই সবচেয়ে ভালো। ভাই ওয়াটসন, সত্যি কি বলবো তোমায়, কাজটা খুব একটা মজার ছিল না। নিচ থেকে জলপ্রপাতের গর্জন এসে আছড়ে পড়ছিল কানের পর্দায়। বাজে কল্পনা আমার মাথায় কোনোদিনই আসে না, কিন্তু বিশ্বাস করো, সেদিন যেন শুনলাম খাদের গহ্বর থেকে আর্তনাদ করে ডাকছে আমায় মরিয়াটির কণ্ঠ। একটু সামান্য ভুল মানেই মৃত্যু। একাধিকবার ঘাসের চাপড়া উঠে গেছে হাতের মুঠোয়, আবার পাহাড়ের ভিজে খাজে হড়কে গেছে বুটের ডগা। প্রতিবারই ভেবেছি এই পুঁজি সব শেষ, কিন্তু কিছুতেই না দমে অতি কষ্টে ইঞ্চি ইঞ্চি করে ওপরে উঠে শেষকালে পৌঁছলাম সবুজ শ্যাওলায় ঢাকা কয়েক ফুট গভীর একটা পাথরের তাকে। দিব্যি আরামে সবার চোখের আড়ালে থেকে টান টান হয়ে শুয়ে পড়লাম এইখানে। মাইটি ওয়াটসন, এইখানে শুয়ে শুয়ে দেখলাম কি গভীর সহানুভূতির সঙ্গে, অথচ কি বিশ্রী আনাড়ি ভাবে আমার মৃত্যুর তদন্ত শেষ করলে তুমি। অনেকক্ষণ পরে শেষকালে তোমার অকাট্য কিন্তু আগাগোড়া ভুল সিদ্ধান্ত নিয়ে হোটেলের দিকে রওনা হলে। একলা শুয়ে শুয়ে তোমায় যেতে দেখলাম বিষণ্ণ মুখে। ভেবেছিলাম আমার অ্যাডভেঞ্চারের ইতি বোধহয় এইখানেই হবে, কিন্তু আর একটা অপ্রত্যাশিত ঘটনার ফলে বুঝলাম বিস্ময়ের এখনো অনেক বাকি। ওপর থেকে বিরাট একটা পাথরের চাই গড়গড় করে গড়িয়ে এসে সাত করে আমার সামনে দিয়ে বেরিয়ে গিয়ে দমাস করে পড়ল নিচের পথে, এবং তারপরেই ছিটকে পড়ল খাদের মধ্যে। মুহূর্তের জন্য ভাবলাম বুঝি নিছক প্রাকৃতিক দুর্ঘটনা, কিন্তু পরের মুহূর্তেই ওপরে তাকিয়ে দেখলাম কালো হয়ে আসা আকাশের পটে একজন পুরুষের মাথা। সঙ্গে সঙ্গে গড়িয়ে এলো আর একটা পাথর, এসে পড়লো যে তাকটায় শুয়েছিলাম ঠিক তার ওপরেই মাথার 1 ফুট দূরে। চোখেতে বুঝলাম সব। মরিয়াটি একা আসেননি, তাকে পাহারা দিচ্ছিল তাঁরই একজন স্যাঙাত। এক নজরে চিনেছিলাম লোকটাকে। কি ভীষণ প্রকৃতির লোক সে, তা এই একবার দেখেই বুঝেছিলাম। আমার চোখের আড়ালে থেকে দূর থেকে সে দেখেছে তার বন্ধুর মৃত্যু এবং আমার পলায়ন। হট করে কিছু না করে অপেক্ষা করছে সুযোগের প্রতীক্ষায়। তারপর খাড়াই পাহাড়ের একবারে ওপরে উঠে কমরেডের অসমাপ্ত কাজটাই সম্পূর্ণ করতে শুরু করেছে। ওয়াটসন, এসব কথা ভাবতে কিন্তু আমার খুব একটা সময় যায়নি। পাহাড়ের চূড়োয় ভয়ঙ্কর মুখটাকে আবার দেখতে পেলাম। বুঝলাম আর একটা পাথর নেমে আসতে খুব একটা দেরি নেই। হাঁকপাক করে খামচে নামতে লাগলাম নিচের মাথায়। ঠান্ডা মাথায় এসব কাজ করতে পারতাম না আমি। ওপরে ওঠার চেয়ে 100 গুণ বেশি কঠিন নিচে নামা, কিন্তু বিপদের কথা ভাববার আর সময় নেই তখন। পাহাড়ের তাক ধরে ঝুলে পড়তেই আর একটা পাথর পাশ দিয়ে গুম করে নিচে নেমে গেল। মাঝামাঝি আসতেই পিছলে গেলাম আমি, হড়হড় করে নেমে এলাম নিচে। কিন্তু ঈশ্বরের কৃপায় কাটা ছেঁড়া রক্তাক্ত দেহে এসে পড়লাম রাস্তার ওপরেই। নেমে টেনে দৌড়, অন্ধকারে গা ঢেকে পাহাড়ের সারির মধ্যে দিয়ে পেরিয়ে গেলাম 10 মাইল। 1 হপ্তাহ পরে পৌঁছলাম ফ্লোরেন্সে। এক বিষয়ে নিশ্চিন্ত ছিলাম, দুনিয়ার কেউই জানেনি আমি কোথায় আছি এবং কিভাবে আছি। আমার অজ্ঞাতবাসের খবর জানতো শুধু একজন, আমার ভাই মাইক্রফট। মাই ডিয়ার ওয়াটসন, জানি না এই জন্যে আমায় তুমি ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু ভাই এছাড়া আমার কাছে উপায়ও যে ছিল না। আমি চেয়েছিলাম প্রত্যেকেই জানুক এবং বিশ্বাস করুক যে আমি মারা গেছি, এবং এও ঠিক যে আমি মৃত একথা তুমি মনে প্রাণে বিশ্বাস না করলে আমার অক্লাবের অমন রোমাঞ্চকর বিবরণ কি লিখতে পারতে? ও লেখা একবার যে পড়েছে তারই দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আমি আর নেই। গত 3 বছরে বার কয়েক কলম নিয়ে বসেছিলাম তোমাকে 2-1 লাইন লিখব বলে, কিন্তু প্রতিবারই নিজেকে সামলে নিয়েছি আমার প্রতি তোমার গভীর অনুরাগের কথা ভেবে। কেননা আনন্দে উচ্ছ্বসিত হয়ে এমন কিছু অশোভন কাণ্ড করে বসতে তুমি, যাতে আমার গোপন রহস্য আর গোপন থাকতো না। ঠিক এই কারণেই আজ সন্ধ্যেবেলাতেও যখন তুমি বইগুলো আমার রাস্তায় ফেলে দিলে আমাকে সরে পড়তে হয়েছে। সে সময় খুবই বিপদের মধ্যে ছিলাম আমি। অবাক হয়ে যদি তাকিয়ে থাকতে, অথবা আবেগে চঞ্চল হয়ে উঠতে, তাহলে ছদ্মবেশ ফুরে আসল পরিচয় প্রকাশ হয়ে পড়তো সন্ধানীদের চোখে। পরিণাম হতো অত্যন্ত শোচনীয়, এবং এবার যা হারাতে তা তো আর ফিরে পেতে না। মাইক্রফটের কাছে আমার গুপ্ত কথা ফাঁস করতে হয়েছে শুধু প্রয়োজন মতো টাকা পাওয়ার জন্য। ইতিমধ্যে শুরু হলো মরিয়াটি মামলা, শেষও হলো,
কিন্তু ফলাফল খুব সুখের হলো না। আশা করেছিলাম অনেক কিছুই, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল দলের দুজন সবচেয়ে ভীষণ প্রকৃতির লোকই রয়ে গেল জেলের বাইরে। আমার উপর প্রতিহিংসা নেবার জন্যে এই দুজনেই মরণপণ করেছিল। দুজনেই আমার পরম শত্রু। কাজেই 2 বছর ঘুরে বেড়ালাম তিব্বতে, লামা দেখে এবং প্রধান লামার কাছ থেকে বেশ কিছুদিন মজায় কাটিয়ে। এরপর গেলাম পারস্যে, মক্কা দেখলাম এবং খার্টুমে খলিফের সঙ্গে সাক্ষাৎ করলাম। সে ভারী ইন্টারেস্টিং ব্যাপার। সব কথা আমি যথাসময়ে ফরেন অফিসে জানিয়ে দিয়েছি। ফ্রান্সে ফিরে এসে আলকাত্রা থেকে পাওয়া যৌগিক পদার্থ নিয়ে কয়েক মাস গবেষণা করলাম দক্ষিণ ফ্রান্সের একটা ল্যাবরেটরিতে। মাই ডিয়ার ওয়াটসন, দুঃখের সবচেয়ে বড় দাওয়াই হলো কাজ। আজ রাতের কাজটাও যদি দুজনে মিলে শেষ করতে পারি এবং সফল হতে পারি, তাহলে জানবো এ গ্রহে অন্তত একটা পুরুষের বেঁচে থাকার যথেষ্ট অধিকার আছে। অতীতের পুরো 3টে বছর নিয়ে এখনো বকবক করা বাকি আছে। 9:30 পর্যন্ত তাই চলুক, তবে তার বেশি নয়। ঠিক 9:30টার সময় বেরিয়ে পড়বো আমরা। তারপর শুরু হবে খালি বাড়িতে আমাদের মনে রাখবার মতো অ্যাডভেঞ্চার। মাঝরাত, রাস্তাঘাট শুনশান। একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে লন্ডনের রাস্তা দিয়ে। সেই গাড়িতে আর কেউ না, আমি আর হোমস বসে আছি। আমাদের দুজনের পকেটেই রিভলভার। শেরলকের মুখের ধার দেখে বুঝলাম যে কেসটা খুবই জটিল। আমি ভেবেছিলাম আমরা বেকার স্ট্রিট যাচ্ছি, কিন্তু না। ক্যাভেন্ডিশ স্কোয়ারের কাছে এসে গাড়ি দাঁড় করালো হোমস, আর গাড়ি থেকে নেমে সবার চোখের আড়ালে একটা ছোট গলিতে ঢুকে গেল। কিছুক্ষণ পর একটা পরিত্যক্ত বাড়ির সামনে এসে আমরা দাঁড়ালাম। হোমস দরজা খুলে ঢুকতে আমিও ঢুকলাম, আর আস্তে করে সে দরজাটা বন্ধ করে দিল। ঘুটঘুটে অন্ধকার বাড়িটার মধ্যে। বুঝলাম কেউ নেই এই বাড়িতে। আমরা একটা অন্ধকার জায়গায় গিয়ে বসলাম, আর হোমস বলে উঠল, কোথায় এসেছি জানো? ধুলো জমা জানলা থেকে বাইরে তাকিয়ে বললাম, বেকার স্ট্রিট, তাই না? সাবাস। আমাদের পুরনো আস্তানার ঠিক উল্টো দিকের বাড়ি এটা। নাম ক্যামডেন হাউস। কিন্তু হোমস, আমরা এইখানে কি করছি? এলাম এই কারণে যে এখান থেকে চমৎকার দেখা যায় ওই ছবির মতো জিনিসটাকে। মাই ডিয়ার ওয়াটসন, খুব সাবধানে জানলার আরো কাছে এগিয়ে যাও, তবে খুব সাবধানে, কেউ যেন বাইরে থেকে দেখতে না পায়। এগিয়ে গিয়ে যে ঘর থেকে আমাদের ছোট বড় সব রকম অ্যাডভেঞ্চারের সূত্রপাত, সেই পুরনো ঘরটার মধ্যেই একবার ভালো করে উঁকি মেরে দেখো। দেখা যাক 3 বছর তোমার কাজ ছাড়া হয়েও তোমাকে চমকে দেওয়ার মতো ক্ষমতা এখনো আমার আছে কিনা। পা টিপে টিপে এগিয়ে গেলাম জানলাটার দিকে, আর তাকালাম আমাদের বাড়ি বেকার স্ট্রিটের জানলার দিকে, আর তাকিয়েই চমকে উঠলাম। জানালার পর্দাটা নামানো, আর একটা জোরালো আলো জ্বলছে ঘরের মধ্যে। কিন্তু যে বসে আছে জানলার কাছে, সেইটা তো শেরলক। কি হলো? গুড হেভেন্স, করেছ কি? অবিকল আমার মতোই দেখতে হয়েছে, তাই না ওয়াটসন? এ তো তুমি বসে আছো ওই জানলায়। কৃতিত্বটুকু গ্রেনেবলের মসিয়ার অস্কার মুনিয়ারের প্রাপ্য। ছাঁচটা তৈরি করতে বেশ কিছুদিন লেগে গেছে ভদ্রলোকের। মোমের তৈরি শার্লক হোমসের আবক্ষ মূর্তি। বাকি যা দেখছো সেটুকু আজ বিকেলে বেকার স্ট্রিটে আমায় গিয়ে করে আসতে হয়েছে। কিন্তু কেন? মাই ডিয়ার ওয়াটসন, কারণ শুধু একটা। আমি যখন বাড়িতে নেই তখন কয়েকজন লোক বিশ্বাস করুক যে আমি বাড়িতেই আছি, এবং এই অদ্ভুত বিশ্বাস তাদের মনে ঢুকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট কারণ আছে, তাও আমি বিশ্বাস করি। তার মানে তোমার বিশ্বাস যে কেউ তোমার উপর নজর রেখেছে, কিন্তু তুমি তা জানলে কি করে? ছিল এবং আমি তা জানি। আমার পুরনো শত্রু ওয়াটসন, যে কুখ্যাত সমাজের নেতা এখনো রাইকেনবার্গ ফলে শুয়ে, তারা। তুমি তো জানোই আমি যে বেঁচে আছি তা একমাত্র তারা ছাড়া আর কেউ জানে না, এবং বিশ্বাস করে যে একদিন না একদিন, 2 দিন আগে হোক আর পরে হোক,
আমার ঘরে আমি ফিরে আসবই। সমানে এই 3 বছর তারা পাহারা দিয়ে এসেছে। আজ সকালে সার্থক হয়েছে তাদের প্রতীক্ষা। সচক্ষে তারা দেখেছে আমায় ফিরে আসতে। খুব সহজ, জানলা দিয়ে তাকাতেই ওদের চৌকিদারকে আমি চিনেছি। লোকটার নাম পার্কার। স্বভাবটি খুব নিরীহ। পেশা হলো ফাঁস দিয়ে খুন করে রাহাজানি করা, ইহুদিদের হার্প বাজানো জুড়ি মেলা ভার। পার্কারকে আমি ডরাই না, ডরাই তার পেছনে যে আরো ভয়ঙ্কর লোকটা আছে তাকে, যে ছিল মরিয়াটির হরিহর আত্মা বন্ধু, যে রাইকেনবার্গ ফলের পাহাড়ের চূড়ো থেকে পাথর গড়িয়ে আমাকে মরিয়াটির পাশে পাঠাতে চেয়েছিল, যে লন্ডনের সবচেয়ে দুর্ধর্ষ, ধুরন্ধর এবং পয়লা নম্বরের বদমাশ। এ হচ্ছে সেই ওয়াটসন। আজ রাতে আমার পিছু নিয়েছে সে নিজেই, কিন্তু ঘুণাক্ষরেও জানতে পারেনি তারও পিছু নিয়েছি আমরা। ধীরে ধীরে শেরলকের মতলবটা বুঝতে পারলাম। এই বাড়িতে আমরা এসেছি হোমসের পুতুল দেখতে না, লুকিয়ে ওত পেতে থাকতে। ওত পেতে থাকতে সেই লোকের জন্য যে ওকে মারতে চাইছে। অন্ধকারের মধ্যে চুপ করে অপেক্ষা করতে লাগলাম সেই লোকের জন্য। ঠান্ডাটা ভালোই বাড়াতে ওভারকোটের কলারটাকে উঠিয়ে নিলাম আর পকেটে হাত ঢুকিয়ে রাখলাম। এক পকেটে রাখা রিভলভারটাকে শক্ত করে ধরে রাখলাম। তারপর উকি মেরে আবার দেখলাম আমাদের বাড়ির দিকে। দেখলাম ছায়াটা নড়ে উঠল। বলে ফেললাম, হোমস, ছায়াটা নড়ল। নড়েছে তো হয়েছে কি? তুমি কি আমাকে এমন নিরেট গাদা ভেবেছো ওয়াটসন? নিচক দামি খাড়া করে ইউরোপের সবচেয়ে জাহাবাজ এবং সবচেয়ে ধড়িবাজ কয়েকজনের চোখে ধুলো দিয়ে দিতে পারবো? ঘন্টা 2 হলো এই ঘরে বসেছি আমরা। এই 2 ঘন্টার মধ্যে মিসেস হার্টসন ডামিটাকে নড়িয়ে চড়িয়ে বসিয়েছেন সব শুদ্ধ 8 বার, অর্থাৎ প্রতি 15 মিনিটে একবার। সামনের দিকে থাকার ফলে তার ছায়া কোনো মতেই জানলার পর্দায় পড়ছে না। হে ওয়াটসন, চুপ! কথা বলতে বলতে হঠাৎ করে হোমসের দম বন্ধ হয়ে এলো। ফিকে আলোতে দেখলাম হোমসের মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। বুঝলাম একটা চাপা উত্তেজনা কাজ করছে ওর মধ্যে। হঠাৎ করে সে আমার কাঁধ খামচে ধরল। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম যখন শুনলাম সেই আওয়াজটা। শব্দটা আমাদের বেকার স্ট্রিটের বাড়ির দিক দিয়ে এলো না, এলো আমরা যে বাড়িটায় ঘাপটি মেরে আছি সেই বাড়িটা থেকে। একটা কেউ দরজা খুলে ঢুকলো বাড়িটায়। সে নিশ্চয়ই চেয়েছিল নিজেকে গোপন রাখতে, কিন্তু বাড়ির মেঝের কচমচ শব্দ জানান দিচ্ছিল তার অস্তিত্ব। এক মুহূর্তের জন্য দাঁড়ালো সে, তারপর আবার চলতে লাগলো। আমাদের দুজনের উত্তেজনা তখন চূড়ায় গিয়ে ঠেকেছে। আমার হাত শক্ত করে ধরে রয়েছে পকেটের রিভলভারটাকে। একটা লোক এসে দাঁড়ালো জানলাটার কাছে, সেই জানলাটা যেখানে আমরা ঘাপটি মেরে বসে আছি আর যেখান থেকে বেকার স্ট্রিট ভালোভাবে দেখা যায়। লোকটি কিছু একটা বার করলো নিজের লং ওভারকোটের আড়াল থেকে। একটা ক্লিকের শব্দ শোনা গেল। তারপর ধীরে ধীরে সে সেই জিনিসটাকে ধরল বন্দুকের মতো। একটা নিশ্চিন্তে শ্বাস ফেলল। তারপরে একটা গুলি বেরোনোর শব্দ আর দূরে কাঁচ ভাঙার আওয়াজ। সঙ্গে সঙ্গে শেরলক উঠে গিয়ে লোকটাকে চাপটে ধরল আর আমি গিয়ে লোকটাকে ধরে কাত করে ফেললাম। কিন্তু লোকটা প্রাণপণ চেষ্টা করতে লাগলো পালানোর। আমি আমার রিভলভার বার করে তার মাথায় ধরতে যাব, তখনই শেরলককে সে মারলো এক ধাক্কা আর আমার বন্দুক ধরা হাতটা ধরে ফেললো আর তাক করলো সিলিংয়ের দিকে। চেপে ধরে রইল। আমি নামানোর আপ্রাণ চেষ্টা করলাম আর তার ফলে ছাদের দিকে 2টো গুলি চলে গেল। আমি এই ফাঁকেই তার হাঁটুতে মারলাম এক লাথি আর সে মাটিতে পড়ে গেল। তখনই শেরলক হাঁটু দিয়ে তার বুকের ওপর বসে পড়ল। শুনলাম আরো 2টো পায়ের শব্দ তাড়াতাড়ি এদিকে এগিয়ে আসছে। 2জন কনস্টেবল এসে ঢুকলো ঘরের মধ্যে আর তার সাথে একজন সাদা পোশাক পরা ডিটেকটিভ। লেটস তো
ইয়েস মিস্টার হোমস, আমি নিজেই এলাম। আপনাকে আবার লন্ডনে দেখে খুবই খুশি হলাম স্যার। কনস্টেবলরা এসে লোকটাকে ধরে উঠে দাঁড় করালো এবং তার হাত দুটোতে হ্যান্ডকাফস পরিয়ে দিল। কনস্টেবলদের হাতে লণ্ঠনে দেখলাম এইবার লোকটার মুখ। লোকটির মুখটা হালকা গোল এবং চেহারা রোগা মোটার মাঝামাঝি, তবে তার মুখ থেকে দার্শনিক ভাব ফুটে বেরোচ্ছে, দৃষ্টিতে ক্রোধ এবং ঘৃণা। হোমস বলল, কর্নেল, পুরনো একটা নাটকে পড়েছিলাম সব যাত্রা শেষ হয় প্রেমিকদের মিলনে। রাইগেনবার্গ ফলের পাথরের তাকটায় শুয়ে থাকার সময় আপনার সুনজরে পড়ে অসীম দয়ার যে নমুনা পেয়েছিলাম, তা মনে করি আবার আপনার দৃষ্টি আকর্ষণ করাটা খুব সুখময় হবে বলে আমার মনে হয়নি। ফিচেল শয়তান কোথাকার। ও ভালো কথা, এখনো আলাপ করানো হয়নি। জেন্টলম্যান, ইনি হলেন কর্নেল সেবাস্টিয়ান মোরান। হার ম্যাজেস্টিসের ইন্ডিয়ান আর্মিতে এর সুনাম আছে এবং আজ পর্যন্ত আমাদের পূর্বাঞ্চলের সাম্রাজ্যে দূরপাল্লার বন্দুক বা যত আছেন তাদের মধ্যে সবচেয়ে নামকরা ইনি। কর্নেল, আপনার বাঘের ঝুড়ির জুড়ি আজও পাওয়া যায়নি, তাই না? কোনো ধরনের উত্তর এলো না কর্নেল সেবাস্টিয়ান মোরানের মুখ থেকে। শুধু তার জ্বলন্ত চোখ জানান দিচ্ছিল যে একবার ছাড়া পেলে শেরলকের রক্ষা নেই। আমার এই অতি সরল ধোঁকাবাজিতে আপনার মতো এমন একজন বুড়ো শিকারী যে এত সহজে বোকা বনে যাবেন তা ভাবতেও আশ্চর্য লাগছে। রাগে ঝাঁপিয়ে পড়তে গেলেন কর্নেল, কিন্তু পারলেন না। কনস্টেবলরা তাকে ধরে রেখেছে শক্ত করে। আমি স্বীকার করছি, আমাকেও আপনি একটু অবাক করে দিয়েছিলেন। আপনি নিজেই যে খালি বাড়ির এমন পছন্দসই জানলার সামনে এসে তাক করবেন তা আমি ভাবিনি। আমি ভেবেছিলাম রাস্তা থেকেই হুকুম দেবেন আপনি, তাই লেস্টারের সাঙ্গপাঙ্গ নিয়ে আপনার প্রতীক্ষায় ছিল বাইরেই। শুধু এইটুকু ছাড়া সবটুকু আমার হিসেব মতোই হয়েছে। এইবার লেস্ট্রাডের দিকে ঘুরে দাঁড়ালেন কর্নেল মোরান আর বললেন, আমাকে গ্রেপ্তার করার কোনো কারণ থাকুক আর নাই থাকুক, এই লোকটাকে দিয়ে আমাকে বিদ্রুপ করানোর অধিকার কি আপনার আছে? আইনের হাতেই যদি আমি এসে থাকি, সবকিছু আইনসম্মতভাবেই হওয়া উচিত। তা অবশ্য ঠিক বলেছেন মিস্টার হোমস। আর কিছু বলবেন কি? হোমস এয়ারগানটাকে হাতে তুলে নিয়ে পরীক্ষা করতে করতে বলল, তুলনা হয় না এমন অস্ত্রের। শব্দহীন কিন্তু অসাধারণের ক্ষমতা। বাস্তবে কি তারিফ করতে হয় আপনার। প্রফেসর মরিয়ার্টির অর্ডার অনুযায়ী অন্ধ জার্মান মেকানিক ভন হার্ডার তৈরি করেছিল এটা। ভন হার্ডারকে আমি চিনি, বেশ কয়েক বছর ধরে জানতাম এই অস্ত্রের কথা, কিন্তু কোনোদিন নাড়াচাড়া করার সৌভাগ্য হয়নি। লেস্টার্ড, মন দিয়ে জিনিসটা দেখে রাখো এবং যে বুলেট এর মধ্যে আঁটে সেগুলোকে ভুলো না, এই আমার বিশেষ অনুরোধ। আপনি নিশ্চিন্ত থাকুন মিস্টার হোমস। আর কিছু বলবেন নাকি? শুধু একটি প্রশ্ন, কি চার্জ আনছো কর্নেলের বিরুদ্ধে? কেন? মিস্টার শার্লক হোমসকে খুন করার চেষ্টা? না না লেস্টার্ড, যাকে সমস্ত পুলিশ বাহিনী বৃথায় খুঁজে বেড়াচ্ছে ইনি সেই কর্নেল সেবাস্টিয়ান মোরান, যিনি গত মাসের 30 তারিখে 427 নং পার্ক লেনের উল্টো দিকের বাড়িতে দোতলার খোলা জানলা দিয়ে এয়ার গান থেকে বুলেট ছুঁড়ে অনারেবল রোনাল্ড অ্যাডিয়ারকে খুন করেছিলেন। লেস্টার্ড, এই হলো তোমার চার্জ। ওয়াটসন, ভাঙা জানলার ঠান্ডা বাতাস যদি কিছুক্ষণ সহ্য করতে পারো, তাহলে সিগারেট টেনে আধ ঘন্টা সময় আমার স্টাডিতে কাটিয়ে যাও। সময়টা যে আজ বাজে খরচ হবে না তার গ্যারান্টি আমি দিতে পারি। মাইক্রফট হোমস আর মিসেস হার্টসনের যত্নের জন্য বোধহয় বেকার স্ট্রিটের আমাদের সেই বাড়িটা আজও সেরমই আছে যেরম শেষবার দেখে গেছিলাম। কত কেস, কত দৌড়াদৌড়ি, সব মনে পড়ছিল বেকার স্ট্রিটের ঘরে ঢোকার পর। শেরলকের বসে থাকা পাইপ নিয়ে বা দেওয়ালে টিপ প্র্যাকটিস করা, কিংবা আমাদের জানলা থেকে ভেসে আসা লন্ডনের কোলাহল। না, কোনো কিছুই পাল্টায়নি, একই জিনিস আছে, কিন্তু পাল্টেছে একটাই জিনিস। বলা যেতে পারে যোগ হয়েছে ঘরে মমির সেই শেরলকের পুতুল, যেটা এখন মাটিতে পড়ে আছে। সত্যি খুবই অব্যর্থ টিপ কর্নেল মোরানের। পুতুলের মাথা ফুরে গেছে গুলিটা। শেরলক মেঝে থেকে গুলিটা তুলে নিয়ে বলল,
বুঝতেই পারছো ওয়াটসন, রিভলভারের নরম বুলেট না হলে এই অবস্থা হয় না। একেই বলে প্রতিভা। কেননা এই জিনিস যে এয়ারগান থেকে ফায়ার করা হয়েছে তা কারোর মাথাতেও আসবে না। বুড়ো শিকারের স্নায়ু দেখছি এখনো আগের মতোই ঠিক তেমনি ধীর স্থির। চোখের ধারও দেখছি এতটুকু কমেনি। বুলেটটা মাথার পেছনে ঠিক মাঝামাঝি জায়গা দিয়ে ঢুকে ব্রেনটা লন্ডভন্ড করে দিয়ে বেরিয়ে গেছে সামনে দিয়ে। অব্যর্থ বন্দুক চালনায় এর জুড়িদার ইন্ডিয়াতে ছিল না। আমার তো মনে হয় লন্ডনে একে টেক্কে দেওয়ার মতো বন্দুকবাজ অল্প কয়েকজনই আছে। ভদ্রলোকের নাম কি আগে শুনেছিলে? না। বটে বটে, নামযশের কি করুণ পরিণতি। অবশ্য প্রফেসর জেমস মরিয়েটির নামও তুমি কোনোদিন জানতে না, অথচ তাকে শতাব্দীর সূর্য বললে বোধহয় অত্যুক্তি হয় না। আগামী শতাব্দীতেও এরকম প্রতিভা আর দেখা যাবে বলে মনে হয় না। সেলফ থেকে জীবন চরিত্রের স্ক্র্যাপ বইখানা নামাও, একটু চোখ বুলানো যাক। সিগার থেকে রাশি রাশি ধোঁয়া বেরিয়ে গিয়ে জমছিল সিলিংয়ে। শেলক বইয়ের পাতা উল্টাচ্ছিল, তারপর সেই বইটা তুলে দিল আমার হাতে। আমি পড়লাম বইয়ের মার্জিনে গোটা গোটা অক্ষরে হোমসের হাতে লেখা, লন্ডনের দ্বিতীয় সবচেয়ে বিপজ্জনক লোক। বললাম, যা বোঝা যাচ্ছে প্রচুর সম্মান পেয়েছেন উনি এক সৈনিক হিসাবে। সত্যি তাই ওয়াটসন, সৈনিক জীবনে অনেক দূর পর্যন্ত তার সুনামের অন্ত ছিল না। হঠাৎ বিগড়ে গেলেন কর্নেল মোরান। শুরু হলো তার বিপথে কুপথে যাওয়া। প্রকাশ্য কেলেঙ্কারি অবশ্য কোনোদিনই হয়নি, কিন্তু 5 কান হওয়াও বাকি থাকেনি। তবে তার পক্ষে ইন্ডিয়ায় বেশি দিন থাকা সম্ভব হলো না। অবসর নিলেন কর্নেল, এলেন লন্ডনে। আস্তে না আস্তেই আবার শুরু হলো তার দুর্নাম কুড়োনোর পালা। এই সময় প্রফেসর মরিয়ার্টির সুনজরে পড়লেন তিনি। মরিয়ার্টি কিছুদিনের জন্য তার সাঙ্গপাঙ্গদের পান্ডা করে দিয়েছিলেন কর্নেলকে। যাই হোক, কর্নেলকে ইনতার টাকা দিতে লাগলেন মরিয়ার্টি। যেসব উঁচু ধরনের কাজ সাধারণত অপরাধী সমাজ কোনোদিনও ভাবতেও সাহস করতে পারত না, এইরকম দু একটা কাজেও লাগালেন কর্নেলকে। 1887 সালে লর্ডারে মিসেস স্টুয়ার্টের মৃত্যু কাহিনী মনে পড়ছে তোমার? পড়ছে না? মোরান যে এর মূলে ছিলেন সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। অবশ্য প্রমাণ করা যায়নি কিছুই। মনে পড়ে তোমার? তোমাকে তোমার বাড়িতে ডাকতে গিয়ে এয়ারগানের ভয়ে কিভাবে জানলার খড়খড়ি টেনে বন্ধ করে দিয়েছিলাম। তখনও তুমি ভেবেছিলে কল্পনার মাত্রা আমার ছাড়িয়ে গিয়েছে, কিন্তু আমি জানতাম আমার এত সাবধান হওয়ার অকারণ নয়। কেননা এই অসাধারণ এয়ারগানের অস্তিত্ব আমি তখনই জানতাম, এবং এও জানতাম পৃথিবীর সবচেয়ে সেরা বন্দুকবাজের একজনের হাতেই থাকতে পারে এই হাতি একটা। সুইজারল্যান্ডে মরিয়ার্টির সাথে ইনি আমার পেছনে ধাওয়া করেছিলেন। রাইকেনবার্গের পাথরের তাকে শুয়ে থাকার সময়ও সেই ভয়ঙ্কর 5টা মিনিটের জন্য ইনি দায়ী। রোনাল্ডকে খুন করার সঙ্গে সঙ্গে আমার ফিরে আসার উদ্দেশ্য যে কি তাও আবিষ্কার করা কঠিন হবে না তার পক্ষে। তৎক্ষণাৎ হুঁশিয়ার হয়ে গিয়ে আমাকে পথ থেকে সরানোর জন্য তৎপর হয়ে উঠবেন কর্নেল। সঙ্গে আনবেন তার বহু অপরাধের সঙ্গী রক্তখেকো হাতিয়ারকে। তার সুবিধার জন্য জানলায় চমৎকার ছায়াবাজি দেখিয়ে পুলিশকে সাবধান করে দিলাম। হয়তো তাদের সাহায্য দরকার হতে পারে আমার। যাই হোক, আমি যেখানে ঘাপটি মেরে কর্নেলের ওপর নজর রাখবো ভেবেছিলাম, কর্নেল যে শেষ পর্যন্ত সেইখান থেকেই আমাকে আক্রমণ করবেন তা আমি ভাবিনি। তাহলে মাই ডিয়ার ওয়াটসন, আর কিছু বুঝতে বাকি রইল কি? বুঝলাম, তোমারই অনুমান ঠিক হয়তো। মামলা চলার সময় বোঝা যাবে সত্যি কি মিথ্যে। আপাতত আমি স্বাধীন, আর আবার শুরু হবে শার্লক হোমসের পুরনো জীবন। শুরু হবে লন্ডনের জটিল জীবনের বিস্তর সমস্যার সমাধানে তার সর্বশক্তির বিনিয়োগ।